আওয়ামী লীগের 110 জন এমপি জেলখানায় আছেন, 38 জন মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিরা কাস্টডিতে আছেন। দৈনিক সমকালের রিপোর্ট অনুযায়ী 3,59,000 কে গ্রেপ্তার করা হয়েছে, অধিকাংশ আওয়ামী লীগের। এবং রাস্তাঘাটে যাকে যেখানে পাচ্ছে মবের হাতে তাদের মৃত্যুবরণ করতে হচ্ছে, এমন ঘটনা আছে। তো এই জাতীয় মবের ভিতরে পড়ে আপনি কি চান যে আমরা বাংলাদেশে এখন যে একটা যুদ্ধাংদেহী মব সংস্কৃতি, উশৃঙ্খলতা, আমরা বাংলাদেশের ভিতর থেকে আমরা মৃত্যু মুখে পতিত হই, অথবা খায়রুল হকের মতো বা যেমন রাশেদ খান মেনন যার বয়স এখন 87-88 বছর, তাদের হ্যান্ডকাপ দিয়ে নেওয়া হচ্ছে। আনিসুল হক যার বয়স 70 বছর ঊর্ধ্বে, কোর্টের ভিতর তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে। হাসানুল হক ইনুকে মারা হচ্ছে। অ্যাপিলেট ডিভিশনে রিটায়ার্ড জাজ শামসুদ্দিন চৌধুরীকে এমন ভাবে মারছেন যে তার সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশে থেকে সবকিছু করা সবার পক্ষে সম্ভব না। তবে আমাদের অনেক নেতা, অনেক বিভিন্ন আমাদের 64টা জেলা ছাড়াও আমাদের 73টা রাজনৈতিক জেলা আছে, প্রতিটি উপজেলা কমিটি আছে, সবাই বাইরে আসে নাই, তারা কাজ করতেছে। এই দুঃসময়ে যেভাবে কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, তাদের সংঘবদ্ধ করতে হয়, মানুষকে ক্যাম্পিং করতে হয়, কনভিন্স করতে হয়, আমাদের ডেভেলপমেন্ট কথা শোনাতে হয়, সেভাবে আমাদের কাজ কিন্তু চলছে। আমরা ভার্চুয়ালি না, যে যেখানে আসি সেখান থেকেই কাজ করছি আমরা। এবং আমরা জানতে পেরেছি যে দলীয় সভানেত্রী কাউকে কাউকে ফোন করছেন এবং অনেক দলের শীর্ষ নেতাদের আর ফোন টোন করছেন না। তো দলের সভানেত্রী যাদেরকে ফোন করছেন না তারা কি মাইনাস, আর নতুন যাদেরকে ঘন ঘন ফোন করছেন, কথা বলছেন, তারা কি তাহলে নতুন ভাবে দলে পদ পেতে যাচ্ছেন? আসলে কি আপনার কাছে ফোন টোন আসে কিনা, বা আপনি ফোন টোন করেন কিনা? আপনার সাথে যোগাযোগটা কতটুকু ঘনিষ্ঠ এই গত 1 বছরে? দেখুন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে আমাকে মন্ত্রী করেছেন। দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, আপনি কেমন? আমি সে কথাটা বলতে যাচ্ছি, আমি সেন্ট্রাল কমিটির কেউ না, কাজে সেন্ট্রাল কমিটি সংক্রান্ত নেত্রী কার সঙ্গে কথা বলছেন, কার সঙ্গে বলছেন না, এগুলো আমার জানার বিষয় না। তবে আমার সামগ্রিকভাবে আমি অ্যাজ এ হোল বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তার দলের তৃণমূলের কর্মীর থেকে শুরু করে সবার সঙ্গেই তার যোগাযোগ আছে বলে আমার মনে হয়। আপনি কি মনে করেন যে মানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন দেখি আপনাদের দলের নীতি নির্ধারণী মহলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং দলের তৃণমূল চায় এই পুরনো নেতৃত্বকে ঢেলে সাজাতে, আপনি এই পুরনো নেতৃত্বকে ঢেলে সাজিয়ে তরুণ নেতৃত্ব এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদদের আওয়ামী লীগের সম্মুখ সারিতে নিয়ে আসবার জন্যই তৃণমূল আমরা দেখি সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। এবং আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করা মেসেজ দেখাতে চাই না, আপনি যদি চান আমি দেখাবো। আপনি কি চান কিনা আওয়ামী লীগ এই চক্র ভেঙে নতুন করে পুনর্গঠন করা প্রয়োজন? তানভীর, আমারও কিন্তু একটা লিমিটেশন আছে, সেটা হলো আমার কথা বলার একটা লিমিটেশন আছে। আমি চাই আওয়ামী লীগ বাঙালি জাতির ইতিহাসের যত গৌরবময় অর্জন সব আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। আজকের যে সমৃদ্ধ বাংলাদেশ, ডেভেলপমেন্টের রোল মডেল, আজকের নিজের টাকায় পদ্মা সেতু থেকে শুরু করে যা কিছু হয়েছে, আমি চাই বাঙালি জাতির অনেক চাওয়া আছে আওয়ামী লীগের কাছে। আবার আওয়ামী লীগ কাদের দ্বারা ঘুরে দাঁড়াতে পারবে সে ডিসিশন আওয়ামী লীগের প্রাণ যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার যারা সহকর্মী আছেন তারা ডিসাইড করবেন এই বিষয়ে কাকে বাদ দেবেন, কাকে রাখবেন। তবে অবশ্যই চাই আওয়ামী লীগ যেন আরো শক্তিশালী হয়ে মানুষের আকাঙ্ক্ষা পূরণের যে প্ল্যাটফর্ম সেই হিসাবে যেন কাজ করতে পারে, সেটা আমিও চাই। কেউ কেউ বলছেন তাজউদ্দিন আহমেদের সন্তানদের নেতৃত্বে নতুন করে আওয়ামী লীগ পুনর্গঠিত হওয়ার একটি প্রক্রিয়া চলছে। আপনি তাজউদ্দিন আহমেদের পরিবারের মানে তাজউদ্দিন আহমেদের সন্তানদের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠনের এই প্রক্রিয়াটিকে কিভাবে দেখেন? এখানে একটু পিছনে যেতে হবে। বঙ্গবন্ধু যখন ইয়াং লিডার তখন কিন্তু 3 জন তাকে ছেড়ে চলে যান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শেরে বাংলাকে ফজলুল হক, বিভিন্ন রিজন দিয়ে তা চলে যান। বঙ্গবন্ধু যখন মুসলিম শব্দটাকে বাদ দিতে চাইলেন অনেক গুরুত্বপূর্ণ নেতারা তাকে ছেড়ে চলে গেলেন। বঙ্গবন্ধু যখন 6 দফা দিলেন তখন অনেকে বললেন না 21-11 দফা দিতে হবে, বঙ্গবন্ধু ডিটারমাইন্ড ছিলেন সেই জায়গায়। এইভাবে 62 শিক্ষা কমিশন আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন,
অনেক প্রতিকূলতা কিন্তু আওয়ামী লীগ লিডারশিপের উপরে গেছে। আবার বঙ্গবন্ধু কারাগারে যাওয়ার পরে তার সুযোগ্য উত্তরসূরিরা মনিটর করেছেন, পরিচালনা করেছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কিন্তু আবার শেখ হাসিনা গেছেন, সেই জায়গায় কিন্তু শেখ হাসিনার নেতৃত্ব নিয়েও কিন্তু বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়েছিল। বাকশাল নামক একটি সংগঠন হয়েছিল, মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে কিন্তু আলাদা একটা আওয়ামী লীগ হয়েছিল। ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগেরই ছিলেন, তিনি কিন্তু গণফোরাম করেছিলেন। আবার 1/11-এর সময় সংস্কারের নাম নিয়ে শেখ হাসিনাকে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া হয়েছিল। কাজে বিভিন্ন জায়গায় ধাক্কা আওয়ামী লীগের উপর এসেছে। এই সব ধাক্কায় তাজউদ্দিন সাহেবের মেয়ে সিমিন হোসেন রিমি, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর লাস্ট ক্যাবিনেটেরও মন্ত্রী ছিলেন। এবং আজকে ফেসবুকে তাদের ইন্টারভিউ দেখলাম, সোহেল তাজ বলছেন যে শেখ হাসিনা আমাদের যেভাবে ভালোবাসছেন সেটা মায়ের মতো, তাদের ইন্টারভিউ দেখলাম। এখন কোন অবস্থার প্রেক্ষিতে উনি গেছেন এটা আমরা জানি না, তবে মূল স্রোতের বাইরে গিয়ে শেখ খালেদা জিয়াকে বাদ দিয়ে কিন্তু আপনার মনে আছে যে সাইফুর রহমান, মেজর হাফিজকে দিয়ে বিএনপি করার চেষ্টা করা হয়েছিল এবং তাদেরকে ইলেকশন কমিশন থেকে চিঠিও দেওয়া হয়েছিল। সংস্কারের নামে শেখ হাসিনাকে বাদ দিয়েও ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছিল। মূল স্রোতের বাইরে গিয়ে সোহেল তাজ হন আর যে তাজ হন, আমার মনে হয় না কেউ সফল হবে। কারণ ভারত উপমহাদেশে দেখে গেছে যে রাজনীতির মূল স্ট্রিমের বাইরে গিয়ে আলাদাভাবে কিছু করা যায় না। আপনি এমন কোনো কিছু বলতে চান কিনা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, যেটি আপনি 5ই আগস্ট জুলাইয়ের পর আপনার অনুভব হয়েছে, আপনার নির্বাচনী এলাকার মানুষের কাছে আপনি কোনো কিছুর জন্য ক্ষমা চান কিনা, বা জুলাই চলছে, জুলাই অগাস্ট আন্দোলনে আপনাদের কোনো রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল কিনা, যেই সিদ্ধান্তটি না নিলে হয়তো দৃশ্যপট ভিন্ন রকম হলেও হতে পারত? দেখুন, সরকার পরিচালনা করছেন যারা, এরা কেউ অ্যাঞ্জেলস না, এরা মানুষ। আমি যখন তাদের কাউকে কাউকে বলছি যে আগে এটা নিরসন করলেন না কেন, তারা বলছে যে আপনি তো একজন লয়ার, যখন মামলা কোর্টে আছে তখন আমরা ডিসিশন দেবো কিভাবে? আমরা কি কোর্টকে বলবো এই তুমি এই ডিসিশন দিও না, ওই ডিসিশন দাও? কোর্টে মামলা ছিল, কাজে সেখানেও আমাদের পক্ষ থেকে লিখিত জবাবেও বলা হয়েছে যে ছাত্রদের যে দাবি, ওই দাবি আমরা 18 সনে মানছি, আমরা ওই দাবির পক্ষে। অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে তারা এটা বলছেন। ফলে জুডিশিয়ারিতে বিচারাধীন সাব জুডিস ম্যাটার যেটা, সেইটা আমাদের কিছু করার ছিল না। তারপর আমি মনে করি আরো টেকনিক্যালি বিষয়টাকে ডিল করা যেত কিনা। আমি তো কারো ভুল ধরার মতো লেভেলের মানুষ আমি না, তবে আমি মনে করি মানুষের আকাঙ্ক্ষাকে আরো গুরুত্ব দিতে হবে। ভুল ধরার বিষয় না, মানে একটা টিমে অনেকের পরামর্শ থাকে, একজন নেতা নিশ্চয়ই তার সভার পরামর্শগুলো বিবেচনায় নেন। এখন আপনি কোনো পরামর্শ দিয়েছিলেন কিনা আপনার সভানেত্রীকে যে মাননীয় সভানেত্রী আমরা এই বিষয়টি করতে পারি, বা আপনার সেই সুযোগটি ছিল কিনা, আপনার কথা বলার স্পেস ছিল কিনা? দেখুন, আমি সেন্ট্রাল কমিটির সদস্য এবং লাস্ট ক্যাবিনেটের মন্ত্রীও ছিলাম না, কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে লেভেলের লোকজনদের সঙ্গে যখনই আমার যোগাযোগ হয়েছে, আমি ছাত্রদের আকাঙ্ক্ষাকে বোঝার জন্য তাদের বলেছি। তারাও আমাকে বলেছে যে আমরাই তো তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করেছি 18 সালে, এখন সুপ্রিম কোর্টকে তো আমরা ডাইরেক্ট অর্ডার দিতে পারি না তুমি কালকে এটা শেষ করে ফেলো। কাজে আমাদের জায়গা থেকে এটা ছিল না, কিন্তু ছাত্রদের মুভমেন্টকে আমার মনে হয় আরো টেকনিক্যালি তাদের মুভমেন্টটাকে ডিল করা যেতে পারতো। এটা আমি আমার জায়গা থেকে যে পর্যন্ত পৌঁছানো যায় সে পর্যন্ত পৌঁছেছি। করা যেতে পারতো বলে আপনি মনে করছেন? দেখুন, এই বিষয়টা আমার জন্য সীমাবদ্ধতা, কারণ কিভাবে ডিল করা যেত, যারা ডিল করেছেন তাদের চেয়ে আমি অফিসিয়াল পজিশনেও প্রপারলি না, তাদের চেয়ে আমার অভিজ্ঞতার জায়গাটাও ক্ষুদ্র, ফলে ওই জায়গাটায় আমাকে বিব্রত করা হচ্ছে। মানুষ খেলায় হেরে গেলে মানুষ পিছনে এটাকে রিওয়াইন্ড করে দেখে, কিভাবে গোলকিপার গোলটা দিল, কোথায় তার ডিফেন্স কম ছিল, এই জায়গায় থাকলে মনে হয় গোলটা খাইতো না। আপনারা কি কখনো এগুলো নিয়ে অ্যানালাইসিস করেন না? তানভীর, আমার অ্যানালাইসিসের চেয়েও পলিসি ডিসিশন যারা করছেন অ্যানালাইসিসটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবে আমি শুধু আপনার লাস্ট কোশ্চেনটা জবাব বলবো, বাংলাদেশ একটা সুন্দর দেশ, আল্লাহর রহমতে এত সুন্দর প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটা দেশ। বাংলাদেশ যেখানে এগিয়ে গেছে, এই যে অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, অন্যান্য খাতে বাংলাদেশ কিন্তু বিশ্বের বুকে এত স্যাক্রিফাইস করে স্বাধীন হওয়া একটা দেশ হিসাবে অনেক পিছনে পড়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে আমি অনেক কিন্তু সুযোগ দিলাম যে যে আমাদের ভুল হয়েছে, এতগুলো মানুষ হত্যাকাণ্ড। আমাকে একটু শেষ করতে দেন, আমাকে একটু শেষ করতে দেন। আপনি দিলাম, সেই দেশটা অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশটা অর্জন। এই দেশটায় মানুষের সবার আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না, কিন্তু আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলেও
কোনো মানুষ যাতে আহত না হয় সেটা মাথায় রাখতে হবে। তবে এই ঘটনার সঙ্গে একটা বিষয় কিন্তু সম্পৃক্ত। আমি যারা মারা গেছে তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করি, আমি তাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন আল্লাহ, এটা চাই। কিন্তু এটার সঙ্গে কিন্তু এটাও জড়িত, যখন বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে বক্তৃতা দিয়ে বলেন হঠাৎ করে বাংলাদেশে কিছু হয় নাই, এটা মেটিকুলাস ডিজাইন করে করেছি, এবং আন্দোলনের নেতারা যখন বলে গত 16 বছর যাবত আমরা প্রক্রিয়া করে এটা করেছি, তখন বুঝি যে হুটহাট করে এই ঘটনাটা না। ফলে অনাকাঙ্ক্ষিত যে পরিবেশটা হয়েছে এক্ষেত্রে একটা প্রি প্ল্যান ছিল, ইউনূসের ভাষায় প্রি প্ল্যান ছিল। আর আমি আমার নির্বাচনী এলাকার সমস্ত মানুষ যারা আজকে এই প্রোগ্রাম দেখছেন তারা সবাই জানেন আমি কিভাবে পারফর্ম করেছি, আমার অনেস্টি, ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটি, এলাকার ডেভেলপমেন্ট। তারপরেও মানুষ, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, ডেফিনেটলি মানুষ, আমার অনেক ভুল হতে পারে, আমি আমার এলাকার মানুষের কাছে আমি ক্ষমা চাই। আমি চাই আমরা যেন সকলে মিলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে কোনো প্রত্যয়ে সবাই একত্রিত থাকতে পারি। তখন সবাই মিলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ডিমান্ডটা করা হলো। যদিও দিদেন বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হিসেবে বলছিলেন যে নিরপেক্ষ কোনো লোক পাওয়া যাবে না, পাগল এবং শিশু ছাড়া কোনো নিরপেক্ষ লোক নাই। তারপর উনি কিন্তু একটা ইলেকশন করলেন 15 ফেব্রুয়ারি 1996-তে। আলটিমেটলি তত্ত্বাবধায়ক সরকারটা এস্টাবলিশড হলো। এখন এইখান থেকে হলো ইম্পর্টেন্টটা, এই যে তত্ত্বাবধায়কটা কিন্তু চলছিল ঠিক মতো, কিন্তু যখনই এসে 2007 সালে একটা স্বপ্ন সৃষ্টি হলো ওনাদের মাঝে যে মাহমুদুল আমিন চৌধুরী কোনদিন আওয়ামী লীগ করেন নাই, তিনি জুডিশিয়ারি থেকে আসছেন এবং কেউ তাকে বলতে পারবে না যে সে তিনি আওয়ামী লীগ ঘরানার। তাকে বাদ দিয়ে বিচারপতি কে এম হাসান খুব ভালো একজন তত্ত্বাবধায়ক সরকার ঠিক ছিল, মানে তত্ত্বাবধায়ক সরকারের আমরা আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছে কবে? 1996 সালে, তাই তো? 96 সালের দেশের রাস্তায় ট্যাঙ্ক নামাইতে হয় নাই তত্ত্বাবধায়ক সরকারের সময়, সেনাবাহিনীকে কেন নামাইতে হলো তত্ত্বাবধায়ক সরকার যদি ঠিক থাকে? তারপরে আপনার 2001 সালে বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে যখন আসলেন তত্ত্বাবধায়ক সরকার, এসেই ওনারা 10 জন সচিবকে বিদায় করে দিতে হইলো কেন? আমি সেই জায়গাটা 30 মিনিটের মধ্যে 10 জন সচিবকে বিদায় করে দিতে হয়েছে। তাহলে 2006 সালে ইয়াজউদ্দিন সাহেব এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করে নিজে রাষ্ট্রপতি এসে নিজে তত্ত্বাবধায়ক সরকার, তাহলে কোনোটাই তো আসলে ওয়ার্ক করে নাই। একটা বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা নিয়ে এসেছেন, আপনাদের উপরে জনগণের আস্থা নাই। রাজনীতিবিদ একটা রাজনৈতিক দলের উপর আরেকটা রাজনৈতিক দলের আস্থা নাই, তো নিয়ে আসলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যাদেরকে আপনারা বসাচ্ছেন তাদের উপরেও আপনাদের আস্থা নাই, জনগণেরও আস্থা নাই। তো এই কেওয়াসের মধ্যে জনগণ, আমি একটু ক্লিয়ার করি, আপনি চমৎকার ভাবে বলছেন। আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে কন্টিনিউশনটা, সেই কন্টিনিউশনটা ডিস্টার্ব কখন হলো? যখন আইন অনুযায়ী হচ্ছে ইমিডিয়েট পাস্ট, লটা হচ্ছে এরকম যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস উইল বি দি চিফ অফ কেয়ারটেকার গভর্নমেন্ট। যদি তিনি নারাজি হন তাহলে তার পূর্বে যিনি রিটায়ার্ড করেছেন তিনি যদি না চান তাহলে তার পূর্বে যিনি অ্যাপিলেট ডিভিশনে রিটায়ার্ড জাজ তিনি, তাহলে দেখা গেল যে বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী যদি রাজি না হন তাহলে হবেন বিচারপতি হামিদুল হক। তো ওই দুইজনই রিটায়ারমেন্টে বললেন যে ইয়াজউদ্দিন সাহেব যে নিজে তত্ত্বাবধায়ক হলেন, আমাদের কথা বলা হয় যে আমরা রাজি হইনি। আরে ভাই, আমাদের তো কেউ প্রস্তাবই দেয় নাই, আমাদের কোনো ডাকেই নাই। ওনারা দুইজন কিন্তু স্টেটমেন্ট দিয়ে বললেন যে আমাদের কেউ ডাকেই নাই। সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে আমরা যখন হস্তক্ষেপ করে রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক হয়ে গেলেন, কোর্টকেও ডিসিশন দিতে দিলেন না, তখন কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটারও কবর রচনা করা হলো ওই জায়গায়, এবং সে সময় বিএনপি কিন্তু এই কাজটি করলো। এখন আপনি দিয়ে দিলেন দায় বিএনপির উপরে। না, আমি ফ্যাক্টসটা বললাম, আমি বিএনপি না, ফ্যাক্টসটা বললাম। হ্যাঁ, ফ্যাক্টসটা বলেন। এবং আপনাদের দলের যে শীর্ষ নেতারা আসছেন ওনারা এখন বলছেন যে প্রফেসর ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন মানে না, একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হইতে হবে। তো এখন এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা বা প্রধানরা কোথা থেকে আমদানি করবেন, এটার কোনো ফর্মুলা আপনাদের কাছে আসলে নাই। তো আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি, যদিও এটা ব্যক্তিগত, আপনি চাইলে প্রশ্নের উত্তর দিতে পারেন। আপনি একটু, আপনাকে আমি আপনার অনুমতি নিয়ে, আচ্ছা, আপনার বিরুদ্ধে একটি ব্যক্তিগত অভিযোগ। আপনি মুক্তিযোদ্ধা হিসেবে আপনার বিরুদ্ধে অভিযোগটি রয়েছে, আপনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন এবং আপনার বয়স কোথাও আমরা জেনেছি 9 বছর, কোথাও আমরা জেনেছি 8 বছর। এই যে আব্দুল কাদের জানতে চেয়েছেন, আপনার মুক্তিযুদ্ধের সনদ নিয়ে বিতর্ক রয়েছে, আপনি কি যদি একটু পরিষ্কার করেন? দেখুন, এই বিষয়টা নিয়ে আমি বলি,
বাংলাদেশের একজন খ্যাতিমান বীর প্রতীক মুক্তিযোদ্ধা, তার সনদ বাতিল হয়েছে বয়স দেখিয়ে। আমাদের দেশে বয়স কিন্তু সবসময় আমরা সঠিক বয়সের জায়গায় থাকি না, আমাদের বয়স কিন্তু নির্ধারিত হয় স্কুলের সার্টিফিকেটে, এবং এই বিষয়টা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। হাইকোর্ট ডিভিশন জাজমেন্ট দিয়ে বলছেন যে কাউকে তার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের বয়স দিয়ে তাকে নির্ধারণ করা যাবে না। যেহেতু এটা সাবজুডিস ম্যাটার, এর বাইরে আর আমি বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না। হাইকোর্ট ডিভিশনে জাজমেন্ট হয়েছে, এখন অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে। ধন্যবাদ। এখন আমরা একটু জানতে চাই যে আপনি কোন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে চলে আসলেন এবং ঠিক কতদিন পর আপনি চলে আসলেন? যদিও আমাদের এই অনুষ্ঠানে আপনি প্রথম, এর আগেও আপনি কি বলেছেন, আমরা একটু জানতে চাই আপনি কিভাবে নিরাপদে বেরিয়ে আসতে পারলেন এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে। জনাব রেজাউল করিম। দেখুন, আমি যে নির্বাচনী এলাকা থেকে দুবার এমপি হয়েছি, আমার কাউন্টার পার্ট ছিলেন মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে। আমার নির্বাচনী এলাকা একটু ভিন্ন ধরনের এলাকা। আমার একটা ক্রিটিক্যাল অবস্থার ভিতর থেকে বাসা থেকে বের হতে হয়েছে। ঢাকায় বেশ কিছুদিন ছিলাম, তারপরে ক্রিটিক্যাল সিচুয়েশনকে ফেস করে আমাকে বাইরে আসতে হয়েছে। আপনি কখন জানতে পারলেন এই সিচুয়েশনটি ক্রিটিক্যাল? এটা কি 5 তারিখে, 4 তারিখে, 3 তারিখে? আপনার না, আমি 5 তারিখে আমি আমার নিজের বাসায়, যে সরকারি ন্যাম ফ্ল্যাট অর্থাৎ যেখানে এমপিরা থাকে সেই বাসায় ছিলাম। আমি টেলিভিশনে যখন দেখলাম যে প্রধানমন্ত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ জায়গায়, তখনই আমি বুঝতে পারলাম যে সিচুয়েশনটা এমন ভাবে ডিটোরিয়েটেড যে এখন বোধহয় ভিন্ন রকম পরিস্থিতি। তখন আমি জানলাম। এর পূর্বে আমি এই বিষয়টা সম্পর্কে সামগ্রিকভাবে যে এতটা অস্থিতিশীল হয়ে যাবে, নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে, এটা আমার ধারণা ছিল না। তো কার সহায়তায় আপনি ন্যাম ফ্ল্যাটের এই ভবন, তো সাধারণত তখন বিক্ষুব্ধ ছাত্ররা, ছাত্র জনতা সমস্ত জায়গায় ঘিরে রেখেছিল, আপনি এমন পরিস্থিতিতে আর হেলিকপ্টার দিয়ে ওখান থেকে বের হন নাই, কেমন করে? দেখুন, আমার মতো অনেকেই অনেকভাবে এসেছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এর ভিতর আলোচনায় যেতে চাই না। ক্রিটিক্যাল সিচুয়েশনে আমি বলবো আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি শক্তি দিয়ে আমাকে সহায়তা করেছেন, কোনো না কোনো ভাবে আমি বের হয়ে আসতে পেরেছি। সেটা আমি একাধিকবার ডিসকাস করেছি, এটা নিয়ে আর রিপিট করতে চাচ্ছি না এই মুহূর্তে। অভিযোগ যেহেতু আসে, আমাদের গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের এই প্রশ্নটা করতে হয়। আপনি যদি উত্তর দিতে না চান, সেটি একান্তই আপনার ব্যক্তিগত। জনাব রেজাউল করিম, আপনার প্রশ্ন না দেওয়ার অধিকার রয়েছে, কিন্তু আমার প্রশ্ন করার অধিকার রয়েছে। অনেকে জানতে চেয়েছেন আপনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অথবা এনসিপির কারো শীর্ষ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আপনি বেরিয়ে আসতে সমর্থ হয়েছেন কিনা, এই অভিযোগটি কতটুকু সত্য? এই অভিযোগটি সর্ববিভাবে 100% অসত্য। আচ্ছা, তো আপনি একটি টেলিভিশন অনুষ্ঠান, একটি টক শোতে বলেছেন যে আপনি এমন জায়গা দিয়ে ভারতে চলে যেতে। দেখুন, এই বিষয়টা আমি পূর্বে আপনাকে জবাব দিয়েছি যে কমপ্লিকেটিং একটা সিচুয়েশনে হাউ আই ক্রস দি কান্ট্রি এরিয়া, এটা নিয়ে আর আমি ডিসকাস করতে চাচ্ছি না, এটা মুখ্য বিষয় হতে পারে না। আচ্ছা, এখন আপনার দলীয় অবস্থান কি? আপনার দলের সভানেত্রীকে নিয়ে আপনাদের সেই জুলাই অভ্যুত্থানের ঘটনায় ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশনা নিয়ে আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, অর্থাৎ অনুসন্ধানী ডকুমেন্টারি প্রকাশ করেছে। আই ইনভেস্টিগেশন, আল জাজিরার অনুসন্ধানে, সেখানে 36 ডেইজ ইন জুলাইতে যে প্রতিবেদনে উঠে এসেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলির নির্দেশনা দিয়েছেন এবং তিনি ছাত্র হত্যার সরাসরি নির্দেশনা দিয়েছেন। টেলিফোন অডিও প্রকাশ করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি বিবিসিতে একই ধরনের অডিও প্রকাশ পেয়েছে। আপনি এই ডকুমেন্টারিটি নিশ্চয়ই দেখেছেন। আমি ডকুমেন্টারি পুরোটা দেখিনি, আমি বিভিন্ন আলোচনা শুনেছি এবং আমার কাছে যতটুকু তথ্য আছে, মাননীয় প্রধানমন্ত্রী যখন হোলি আর্টিজানের ঘটনাটা, সেখানে অনেক বিদেশিরা আটকা পড়েছিল, সেই সময়ের একটা সিচুয়েশনে তার কনভারসেশনের কথাগুলো বাইরে এসেছে। এই জুলাই আগস্টের যে ঘটনা, সেই ঘটনা প্রবাহে তিনি কাউকে হত্যা করার জন্য আদেশ দিয়েছেন, এরকম কোনো তথ্যপাত্র আমার কাছে জানা নাই। এবং বিভিন্ন সোর্স থেকে আমি যতটুকু জেনেছি, তিনি বরং ওই সময়ের আনফরচুনেট সিচুয়েশনের ভিক্টিমাইজড যারা হয়েছিল, মুগ্ধ সৈন্য, তাদেরকে ডেকে এনেছেন, তাদের সহানুভূতি জানিয়েছেন, আর্থিক সহায়তা করেছেন। যারা ইনজুর্ড হসপিটালে, তাদের কাছে গিয়েছেন এবং বিভিন্নভাবে হত্যাকাণ্ডের শিকার ছাত্ররা হয়েছে, পুলিশ হয়েছে,
তাদের যারা আন্দোলনরতদের ভিতর থেকে অনেকে পরিষ্কারভাবে বলছেন যে আমরা যদি মেট্রো রেলে আঘাত না করতাম, আমরা পদ্মা সেতুতে আঘাত না করতাম, আমরা যদি পুলিশকে খুন না করতাম, তাহলে আন্দোলন বেগবান হতো না। এই সরকারের একজন অ্যাডভাইজার আছেন, উপদেষ্টা, তিনি পরিষ্কারভাবে বলছেন যে 5 তারিখে শেখ হাসিনার পতন না হলে আমরা অস্ত্র তুলে নিতাম, আমরা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছিলাম। কাজে সিনারিওটা যারা ঘটিয়েছে তারা নিজেরাই স্বীকার করেছেন। এই ক্ষেত্রে শেখ হাসিনাকে লায়াবাল করার মতো কোনো তথ্যপত্র, ধরেন শেখ হাসিনা গুলি করার আদেশ দিয়েছে, এখন সমন্বয় পরিষদের তাদের নেতারা যখন নিজেরাই বলতেছে যে আমরা গুলি করে মেরছি, তাহলে শেখ হাসিনা কি তাদের হুকুম দিছিল যে তোমরা গুলি করো? এগুলো অবিশ্বাস্য কাহিনী। আল জাজিরা, আপনি বলছেন হলি আর্টিজানের সময়ের সেই টেলিফোন কল, কিন্তু আল জাজিরার অনুসন্ধানী এই ডকুমেন্টারিতে বলা হয়েছে 17ই জুলাই 6:55 টেলিফোন কল এটি, এবং সেই কলে ওয়ালিদ আসিফ ইনাম ছাত্রলীগের এবং সাদ্দামের সাথে টেলিফোন কলের অংশ বিশেষ সেখানে প্রচার করা হয়েছে। আপনি কি সেটি শুনেছেন? আমি শুনেছি সাদ্দাম এবং ইনানকে কোনোভাবেই তোমরা মারমুখী হও, এই করো ওই করো এ জাতীয় কোনো আদেশ নাই, বরং বলা হয়েছে যে কোনো সংঘাতে যাবা না। আমি সেটা শুনেছি। এটাকে পিসমিল করে ডিস্টর্টেড ওয়েতে যদি প্লেস করা হয় কোনো মিডিয়ায়, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু আমি যতটুকু তথ্য পাচ্ছ, তাহলে ছাত্রলীগ সেই সময় প্রশাসন তাদের সঙ্গে, তারা কিন্তু সংঘাতে জড়িয়ে পড়তে পারতো, তারা বরং বিভিন্নভাবে যাতে সংঘাত না হয় সেই চেষ্টা করেছে। আমি তাদের কালকে ইন্টারভিউটাও সাদ্দামের ইন্টারভিউটাও গতকাল আরেকটি চ্যানেলে শুনেছি। অভিযোগ এসেছে মেজর জেনারেল জিয়াউল আহসান গোপনে টেলিফোন কল রেকর্ড করতেন এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে তিনি কিডন্যাপ করে নিয়ে যেতেন এবং গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন এবং তিনি স্টেট উইটনেস হিসেবে গিলটি প্লেসড করেছেন এবং তার বিরুদ্ধে গুম এবং অপহরণের অভিযোগ রয়েছে। 1000 হত্যা এবং গুমের সাথে তিনি জড়িত এবং তিনি স্টেটমেন্ট দিতে রাজি হয়েছেন। এটিকে আপনি কিভাবে দেখেন একজন আইনজীবী? দেখুন, আমি এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না, তবে জিয়াউল হাসানের যে লয়ার, ওনার বোন, তার স্টেটমেন্ট আমি ইন্টারভিউতে দেখেছি। সেখানে উনি বলছেন যে আমার ভাই অর্থাৎ মেজর জেনারেল জিয়াউল হাসান তিনি কখনোই গোয়েন্দা সংস্থার ডাইরেক্ট ছিলেন না, তিনি কখনো ওই কথিত আয়নাঘরের যদি কারো কাস্টডিতে থেকে থাকে সেই ডিজিএফআই এর ভিতরে তিনি কোনোদিন ছিলেন না, এবং তিনি ছিলেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং যে সেন্টার সেইটার ভিতরে তিনি ছিলেন। তিনি কোন রকম কাউকে অপহরণ করার জন্য যে ইনস্ট্রুমেন্টাল যে একটা অথরিটি থাকে সেই অথরিটির ভিতরে তিনি কখনো ছিলেন না। আর যদি তিনি কোনো গিলটি প্লিট করেন, সেটা প্লিট করলে যদি সেইটার তথ্যপত্র সামনে আসে তখনই আমরা বলতে পারবো। অনেকেই কিন্তু আদালতে গিয়ে দোষ স্বীকারোক্তি করে। আমার প্রায় 40 বছরের কাছাকাছি আইন পেশা আমি জড়িত, আপনি বাংলাদেশে থাকা অবস্থা দেখেছেন। অনেকেই কিন্তু অনেক সিচুয়েশনে অনেক কথা বলা হয়, রিমান্ডে নেওয়ার পরে কম্পেলিং সার্কামস্টেন্সে অনেকে অনেক কিছু বলে। একটা সময় কিন্তু ট্রায়ালের সময় বলা হয় যে আই ওয়াজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি টর্চার্ড, আই ওয়াজ কম্পেলড টু সে সো। কাজী জিয়াউল হাসান এখনো কোনো রাজসাক্ষী হয়েছেন বা অ্যাপ্রুভার বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এরকম আমি কোথাও শুনিনি। আচ্ছা, এখন আপনাকে আমি একটা সরাসরি প্রশ্ন করি। জুলাই অভ্যুত্থানে যে ছাত্র জনতার মূল আক্ষেপটি শুরু হয় বেকারত্ব নিয়ে, তাদের কোটা আন্দোলন নিয়ে, অর্থাৎ চাকুরিতে কোটা প্রথা বিলুপ্তি নিয়ে তাদের মূল আন্দোলনটি আসলে শুরু হয়েছিল। অর্থাৎ তরুণ জনগোষ্ঠীর মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রযন্ত্র তাদের জন্য কাজের পরিবেশ তৈরি করতে পারেনি, তাদের চাকরির নিশ্চয়তা দিতে পারেনি। মানে আপনাদের রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকার 16 বছরে অর্থনৈতিক মানে কর্মসংস্থানের অর্থনীতিটি আপনারা কেন তৈরি করতে পারেননি? এই ব্যর্থতাটি কি আপনারা আইডেন্টিফাই করেছেন কিনা? এত তরুণ একটা জনগোষ্ঠী এই যে গত 16 বছরে তৈরি হয়েছে, তাদের কর্মসংস্থান আপনারা করতে ব্যর্থ হয়েছিলেন কিনা? দেখুন, প্রথম বলতে হয় যে জুলাই আন্দোলন যেটা, সে আন্দোলনটা কিন্তু আপনি যতগুলো বিষয় বললেন এর একটা পার্ট। তাদের আন্দোলনের মূল কথা ছিল কোঠা যে তৈরি করা, রিজার্ভ জায়গা, সেই রিজার্ভটাকে বাতিল দাবি তাদের ছিল। এখন আমি যদি শেখ হাসিনাকে ডিফেন্ড করি বা তৎকালীন সরকারকে ডিফেন্ড করি, অর্থাৎ সেই সময়ের প্রেক্ষাপটটাকে বলি, তাহলে শেখ হাসিনাই তো এই কোঠাটাকে বাতিল করেছিলেন 2018-তে।
তাহলে শেখ হাসিনা তো এই ছাত্রদের যে ডিমান্ড, সেই ডিমান্ডের পক্ষে থেকে তিনি বাতিল করেছিলেন। এখন বাংলাদেশের সুপ্রিম কোর্টে, আপনি ওই দেশেও জার্নালিজমের সঙ্গে ছিলেন, আমাদের ইন্ডিপেন্ডেন্ট কোর্টে এই বাতিল আদেশের বিরুদ্ধে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান মামলা করেছে। এই মামলা চলমান অবস্থায় ছাত্র আন্দোলন করে বলতেছে যে এই কোঠা থাকা যাবে না। সরকারের পক্ষ থেকে যদি কোর্টে বলা হতো যে না, কোটাকে রাখতে হবে, তাহলে শেখ হাসিনা বা তার গভর্নমেন্টকে অভিযুক্ত করা যেত। ওই কোর্টে আমি বলছি একটা বড় তরুণ জনগোষ্ঠী যে তৈরি হয়েছে, যারা রাস্তায় নেমে গেল, সারা দেশ থেকে একটা গণবিপ্লব, গণজোয়ার তৈরি হলো, মূলত এই যে চাকরি না পাওয়ার আকাঙ্ক্ষাটা আপনারা ধরতে পেরেছিলেন কিনা? এই যে তরুণ জনগোষ্ঠী বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, তারা বের হয়ে মানে কি কাজ করবে, তাদের কি দক্ষতা রয়েছে, তারা কোথায় কাজ পাবে? তো তারা তো অনেকেই রাজনীতি করে না, হ্যাঁ, অধিকাংশ এই ছাত্র জনতারা যারা রাস্তায় নেমেছিল তারা রাজনীতিবিদ ছিল না। তো তাদের কর্মসংস্থানের জায়গাটা আপনারা তৈরি করতে পারেননি, এই ব্যর্থতার দায় কি আপনারা নিচ্ছেন কিনা? না, পারিনি এই কথার সঙ্গে তো আমি একমত না। কারণ বাংলাদেশে শেখ হাসিনার আমলেই সর্বপ্রথম তথ্য প্রযুক্তির বিস্তার ঘটিয়ে ফ্রিল্যান্স ভাবে মানুষকে নিজে উদ্যোক্তা হয়ে কাজ করতে পারবে এই ব্যবস্থা করা হয়েছে। গ্রাম থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে বিনা মর্টগেজে লোন নিয়ে বিজনেস করতে পারবে, এই সুযোগটা তার সময় করে দেওয়া হয়েছে। তার সময় যত ইন্ডাস্ট্রি হয়েছে এবং তার সময় যত লোকের নিয়োগ হয়েছে, কাজে এই যে বেকারত্বটাকে দূর করতে পারে নাই এটা না, কিন্তু ডেন্সি পপুলেশন কান্ট্রিতে আরো লোকের যে এমপ্লয়মেন্টের দরকার ছিল সেটা উপলব্ধি করেই কিন্তু তাদের স্বনির্ভর, সক্ষম হওয়া, নিজ উদ্যোক্তা হওয়ার জন্য যে প্রকল্পটা শেখ হাসিনা সরকার নিয়েছে, অতীতে কেউ নেয় নাই। হয়তো আরো দরকার ছিল, কিন্তু ইট ক্যান নট বি ডান ওভার নাইট। আমি তো রাতারাতি আপনার টেলিভিশন হাউসে যদি বলি যে আপনি অনেক সাংবাদিক আছে, আমাদের 50 জনকে অ্যাকোমোডেট করেন, আপনি কি করতে পারবেন? নিশ্চয়ই না। বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু সরকারি চাকরি না, নিজে যাতে ইন্ডিপেন্ডেন্টলি উদ্যোক্তা হতে পারে সেই উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ভাসছে, আপনার দলের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভানেত্রী পদ থেকে সরে যাচ্ছেন এবং সজীব ওয়াজেদ জয়কে দলীয় সভানেত্রী ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে কি সত্য? দেখুন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নই, একজন কর্মী। কিন্তু আমার কাছে যে তথ্যপত্র আছে, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কাহিনী ভেসে বেড়ায়, যেসব কাহিনীর ভিত্তি থাকে না, আমার কাছে যতটুকু তথ্য দায়িত্বশীল সূত্রে আছে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসা কথাটা সম্পূর্ণরূপে অসত্য। এবং এটাও জনগণের মধ্যে আলোচনায় আছে, সাধারণ সম্পাদক পদ খুঁজছে আওয়ামী লীগ। হ্যাঁ, আপনি কি সাধারণ সম্পাদক পদের প্রার্থী কিনা? না, আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একসময় ল সেক্রেটারি ছিলাম, ও পরবর্তীতে আমি সেন্ট্রাল কমিটির মেম্বারও না। আওয়ামী লীগের মতো একটা প্রাচীনতম রাজনৈতিক সংগঠনের সাধারণ সম্পাদকের জন্য অনেক উপযুক্ত ব্যক্তিরা আছে। আমি নিজেকে মনে করি আমি উপযুক্ত না এবং আমি আকাঙ্ক্ষিতও না। না, বর্তমানে যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, আমরা দেখেছি সম্প্রতি তিনি আসছেন, কথা বলছেন। আপনাদের দলীয় নির্দেশনা মেনেই কি তাহলে আবার সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হলেন? মানে দলীয় কার্যক্রম কি আনুষ্ঠানিকভাবে শুরু হলো সাধারণ সম্পাদকের মাধ্যমে? দেখুন, আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পলিটিক্যাল অর্গানাইজেশন। এখানে প্রেসিডিয়াম মেম্বার্স আছেন, জয়েন্ট সেক্রেটারি আছেন, অর্গানাইজ সেক্রেটারি আছেন, বিভিন্নভাবে একটা ফোরাম আছে। পার্টির ডিসিশন পার্টির মতো করে হয়। সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত জনাব ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন, যতক্ষণ পর্যন্ত আমরা জানছি না যে হি ইজ নো মোর সেক্রেটারি অফ পার্টি, ততক্ষণ পর্যন্ত তিনি কাজ করবেন, এটাই তো স্বাভাবিক। এবং তার সহযোদ্ধারা আছেন, প্রেসিডিয়াম মেম্বার আছেন, জয়েন্ট সেক্রেটারি আছেন, বিভিন্নভাবে তারা কাজ করছেন। যে দলীয় ডিসিশন হাই লেভেল থেকে হলে সেটা নিশ্চয়ই আমরাও জানবো, আপনারাও জানবেন। এখন পর্যন্ত আমি জানি যে দলের যে সেন্ট্রাল স্ট্রাকচার আছে তারাই কাজ করতেছেন। বিভিন্ন সময় হয়তো কেউ ফ্রন্টে এসে বেশি কাজ করেন, কেউ হয়তো ফ্রন্টে বিহাইন্ড দি স্ক্রিন কাজ করেন, সবাই কাজ করতেছেন। যারা কাস্টডিতে নেই তার বাইরে যারা আছেন কাজ করতেছেন। কিভাবে কাজ করছে? আপনি লন্ডনে, ওবায়দুল কাদের সাহেব অন্য একটি দেশে, আপনার দলীয় সভানেত্রী হচ্ছেন ভারতে, দলের শীর্ষ নেতাদের কেউ কেউ লন্ডনে, কেউ আমেরিকায়, কেউ ইউরোপে, কেউ দুবাই, কেউ মালয়েশিয়া, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে আওয়ামী লীগ কি এখন একটা ভার্চুয়াল সংগঠনে বা গ্লোবাল সংগঠনে রূপ নিল কিনা? কিভাবে আপনাদের দলের কার্যক্রম চালাচ্ছেন আপনারা? দেখুন,
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। লোকদের আসামি করা হচ্ছে, কাউকে গ্রেপ্তার করা হবে না যতক্ষণ পর্যন্ত তার সম্পর্কে প্রাইমারি বা প্রাইমা ফেসি এলিগেশনের এভিডেন্স পাওয়া না যাবে। কিন্তু আমি একজন লয়ার হিসেবে যতটুকু খোঁজ খবর নিয়েছি যে ওই হত্যাকাণ্ডের সঙ্গে খায়রুল হকের সংযোগ করার মতো কোন তথ্যপত্র এ পর্যন্ত কিছুই না পাওয়া গেলেও তাকে গ্রেপ্তার করে যেভাবে খুব অর্ডিনারি আসামিদের, চোর বা ডাকাতেদের যেভাবে নিয়ে যাওয়া হয় সেইভাবে তাকে একটা ইউনিফর্ম পরানো, হাত পিছনে নিয়ে হ্যান্ডকাপ দেওয়া, যে আঙ্গিকে তাকে কোর্টে নেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, এটাকে আমার কাছে মনে হয়েছে যে নজিরবিহীন একটি ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করা হলো। কারণ রাষ্ট্রপতি অথবা প্রধান বিচারপতি এগুলো খুব কিন্তু স্পর্শকাতর একটি জায়গায় এবং রাষ্ট্রের এবং ওই অর্গানের প্রধান হিসাবে একটা সম্মানের জায়গায় থাকে। এ জাতীয় ব্যক্তিরা যদি এ জাতীয় মামলায়, যে মামলায় কোনো তথ্য উপাত্ত, কোনো ম্যাটেরিয়াল তার বিরুদ্ধে নাই, সাবস্টান্স নাই, তাদেরকে গ্রেপ্তার করা হয়, এভাবে নিয়ে যাওয়া হয়, তাহলে এটা বিচার বিভাগের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন বা যারা সম্মানিত পজিশনে থাকেন তাদের প্রত্যেকের জন্য একটা মেসেজ হয়ে যেতে পারে যে কেউ যদি তার প্রতি ক্ষুব্ধ হয় তাহলে সেই মানুষগুলো সুযোগ সুবিধা পেলে আমাদের উপরে খড়গহস্ত হবে। এবং ডেথ সেন্টেন্সে আপনি জানেন তাবিক, যেটা ডেথ মানে এই মামলায় মৃত্যুদণ্ড হতে পারে। তো এই বয়সের একজন লোককে মৃত্যুদণ্ড হতে পারে এমন অপরাধ অভিযোগের একটি মামলায়, যেটা এখনো চার্জশিটও হয় নাই, তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত বলেনও নাই যে তদন্ত করে এই ব্যক্তির বিরুদ্ধে তথ্যপত্র বা এভিডেন্স পাওয়া গেছে, সেইভাবে তাকে গ্রেপ্তার করার ঘটনাটি নিঃসন্দেহে নজিরবিহীন একটা ঘৃণ্য কাজ হলো বলে আমার কাছে মনে হয়। এইটার বিরুদ্ধে অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল করলেন যারা বাদীপক্ষ। অ্যাপিল করার পরে এটা শুনানি হলো। 7 জন বিচারক বিশিষ্ট অ্যাপিলের ডিভিশনের বেঞ্চ 2 জনে সরাসরি বললেন না তত্ত্বাবধায়ক সরকার থাকা উচিত, 2 জনে, বিচারপতি এম এ ওহাব মিয়া, বিচারপতি নাজমুনারা সুলতানা। আর বিচারপতি ইমান আলী তিনি অনেক অবজারভেশন দিলেন এবং তিনি একটা পার্টে গিয়ে কিছু কিছু বিষয় পার্লামেন্টকে ডিসাইড করার জন্য অভিমত রাখলেন। তাহলে 2 জন এবং উনি অর্ধার্ধি। আর বাকি 3 জন সরাসরি বললেন যে কনস্টিটিউশনে এরকম ভাবে অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে সরকার গঠন করার কোনো প্রভিশন না থাকায় আমাদের সংবিধানের আর্টিকেল 7(2)তে বলা হয়েছে যে এই সংবিধানের স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো আইন করা যাবে না, যদি করা হয় তাহলে সেই আইন যতটুকু করা হবে ততটুকু অবৈধ হবে। কাজে সংবিধানে যেটা নাই সেই বিধানকে আমরা কোনোভাবে অ্যাপ্রুভ করতে পারি না। 3 জনে বললেন যে এটা ঠিক না। তখন চতুর্থ ব্যক্তি হিসাবে, অর্থাৎ 7 জনের ভিতরে প্রধানতম ব্যক্তি হিসাবে তারও একটা ভোটিং পাওয়ার ছিল, খায়রুল হক ভোটিং পাওয়ার দিয়ে তিনি 1 ডিগ্রি এগিয়ে দিলেন। তিনি বললেন যে উদ্ভূত পরিস্থিতিতে পার্লামেন্ট চাইলে, অর্থাৎ ইফ দি পার্লামেন্ট উইশ, আরো 2টা টার্ম নিতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ পার্টটা উনি রাখলেন যে কোনোভাবেই সাবেক প্রধান বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা ঠিক হবে না। অর্থাৎ উনি যেটা হতে পারতেন সেইটাকে উনি স্যাক্রিফাইস করে বললেন যে সাবেক প্রধান বিচারপতিদের বানানো ঠিক হবে না। কাজে ওনার যে লোভ লালসা নাই, তাহলে তো উনি বলতে পারতেন তত্ত্বাবধায়ক থাকুক, কারণ উনি রিটায়ার্ড করলে উনি তো প্রধানমন্ত্রীর স্ট্যাটাসে কেয়ারটেকারে চিফ হতে পারতেন। এইটা পার্লামেন্টে যাওয়ার পর পার্লামেন্ট কিন্তু তাদের যে পায়াস উইশটা অ্যাপিলেট ডিভিশনের, যে পার্লামেন্ট চাইলে, পার্লামেন্ট কিন্তু সেইটাকে চায় নাই, তাহলে পার্লামেন্ট এটাকে বাতিল করেছে। কাজে বাতিলের প্রসঙ্গটাকে যদি লিটারালি বলতে হয় তাহলে পার্লামেন্ট তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করছে। অ্যাপিলেট ডিভিশন শুধুমাত্র বলছে সংবিধানের আইনের সঙ্গে এটা সাংঘর্ষিক, সে কারণে ওনাকে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য যেটা বলা হচ্ছে সেটা অভিযুক্ত করা যায় না। কারণ উনি একা না, ওনার সঙ্গে আরো 3 জন ছিলেন এবং ওনাদের পায়াস উইশটা পার্লামেন্ট নেননি। তো পার্লামেন্টে যত এমপি ছিলেন তারা বাতিল করলে তারা অপরাধী হতে পারে। এলে একটা পার্ট। দ্বিতীয় পার্টটা হলো মুক্তিযুদ্ধের ইতিহাস নামক একটা গ্রন্থ রচনা করার জন্য একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল। এটা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায়। সেখানে হাসান হাফিজুর রহমান নামক একজন বিশিষ্ট ব্যক্তিকে প্রধান করে করা হয়েছিল। তারা এই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পাদনা করলেন। অনেক পরে দেখা গেল যে মুক্তিযুদ্ধের ইতিহাসের সেই বইটা উনি এককভাবে কিছু অংশ চেঞ্জ করে দিয়েছেন। সেখানে উনি বলছেন যে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান। তখন আব্দুল সালাম নামক এক ব্যক্তি হাইকোর্টে রিট করলেন, রিট করে বললেন যে এ বইটা তো জিয়াউর রহমানের আমলে হয়েছে, উনি তো আপত্তি দেন নাই। তিনি তার যুক্তিতে আরো বললেন জিয়াউর রহমান একটা আর্টিকেল লিখেছিলেন একটি জাতির জন্ম, সেখানেও তিনি এ কথা বলেন নাই এবং জিয়াউর রহমানের অ্যানাউন্সমেন্টের ভিতরে নাই। জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসেবে যতদিন ছিলেন তিনি
তিনি কখনো 26শে মার্চের পরিবর্তে 27শে মার্চ অর্থাৎ ওনার ঘোষণার দিনটাকে সে কখনো স্বাধীনতা দিবস বলে নাই। ফলে জিয়াউর রহমান নিজেই যেটা ক্লেম করেন নাই সেটাকে দিয়ে এই যে বইটাকে চেঞ্জ করেছে ঠিক হয় নাই। এইটাকে শুনানিতে খায়রুল হক সাহেব বিএনপি লয়ারদের শুনলেন, যারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন লয়ার তাদের শুনলেন, সকলকে শোনার পর অ্যাটর্নি জেনারেলকে শুনলেন। শুনে উনি জাজমেন্ট দিয়ে বললেন যে না, মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা হয়েছে 26 তারিখে, যার প্রাইমারিলি 7ই মার্চ মূল কথাটা হয়েছিল, কিন্তু ফর্মাল ডিক্লারেশন যেটা সেটা 1972 সনের সংবিধানের প্রস্তাবনার ভিতরে উল্লেখ করা আছে যে 26শে মার্চ আমরা। ফলে নতুন করে আর একজনকে স্বাধীনতার ঘোষক করা ঠিক হবে না, এভাবে উনি ওনার জাজমেন্টটা দিয়ে দিলেন। এটা হলো সেকেন্ড। থার্ডটা হচ্ছে ঢাকার মন সিনেমা নামক একটা সিনেমা হলের মালিক, তিনি তার সিনেমা হলটি অ্যাকোয়ার হয়ে গেছিল, ফলে ওইটাকে ফেরত চেয়ে তিনি মামলা করলেন। অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যাওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন বললেন আমাদের কিছু করার নাই, সংবিধানের 5ম সংশোধনীতে যা যা ওই সময়ের সরকার করে ফেলছে এটা আমাদের নতুন করে কিছু করার নাই। কি করতে হবে তাহলে? তখন সে আবার হাইকোর্টে ফিরে এসে সংবিধানের 5ম সংশোধনী এটাকে চ্যালেঞ্জ করলেন এবং ওই সংশোধনীর মধ্য থেকে যে তার সিনেমা হলটাকে গভর্নমেন্ট অধিগ্রহণ করছে সেটাকেও বাতিল চাইলেন। এইটাকে শুনানি করতে গিয়ে খায়রুল হক বললেন যে যারা এটাকে অ্যাকোয়ার করছিল তার তো অ্যাকোয়ার করার ক্ষমতা ছিল না, অধিগ্রহণ করার, কারণ তিনি তো নির্বাচিত প্রতিনিধি ছিলেন না। তিনি 1975-এর 15ই আগস্ট থেকে শুরু করে 1979 সালের 5 এপ্রিল পর্যন্ত যত কিছু উনি ঘটিয়েছেন সবটাকে 5ম সংশোধনীতে উনি বৈধতা দিয়ে একটা পার্লামেন্টের অ্যাপ্রুভাল নিয়েছেন। সিনেমা হলের মালিকানার রায় দিতে গিয়ে সামরিক বাহিনীর প্রধান হিসেবে ক্ষমতা দখলটির যে মন্তব্য, এটি আসলে কতটুকু রেলেভেন্ট একজন আইনজীবী হিসেবে? ওইখানে ইন্টারেস্টিং হলো সিনেমা হলের মালিক কিন্তু সিনেমা হলটাকেই শুধু ফেরত চাননি, যে আইনের মধ্য থেকে তার সিনেমা হল দখল করা হয়েছে তিনি সেটাকেই চ্যালেঞ্জ করছেন মুখ্য, যে 5ম সংশোধনী আইন করে আমার সিনেমা হল অধিগ্রহণকে বৈধ করেছে পার্লামেন্ট। ওই যে 5ম সংশোধনী করা হলো এটাই তো বৈধ হয় নাই, কারণ যিনি 5ম সংশোধনী আইনটার অর্ডিন্যান্স করেছেন পার্লামেন্টে পাশ করিয়েছেন তিনি তো করার এখতিয়ার সম্পন্ন ছিলেন না। কেন ছিলেন না? তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন তখন তিনি সরকারি কর্মচারী ছিলেন, কর্মকর্তা ছিলেন। তা যদি প্রেসিডেন্ট না থাকে ভাইস প্রেসিডেন্ট টেক ওভার করবে, ভাইস প্রেসিডেন্ট না থাকলে স্পিকার টেক ওভার করবে। তো জিয়াউর রহমান যখন নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক বলছেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি ঘোষণা করছেন, ওনার তো লিগালি একজন চাকরিজীবী হিসাবে এটা করার সুযোগ ছিল না। ফলে ওই জাজমেন্টটা দিতে গিয়েই কিন্তু খায়রুল হকের বেঞ্চ বললেন যে যার কোনো এখতিয়ারই নাই ক্ষমতা দখল করার, অর্থাৎ রাষ্ট্রপতির, তিনি যে দখল করেছেন এটা অবৈধ ছিল এবং তার দখলটা রাষ্ট্রদ্রোহিতা, কারণ কনস্টিটিউশনে এইরকম কোনো প্রভিশন নাই। ওই যে রাষ্ট্রদ্রোহিতার কথা উনি বললেন সেটা কিন্তু মন সিনেমা হলের সঙ্গে কানেক্টেড, একটার সঙ্গে আরেকটা কিন্তু বিচ্ছিন্ন না। আর মন সিনেমা চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু আমি যদি আপনাকে একটু বলি, বিচারপতি ABM খায়রুল হক মুন সিনেমা হলের এই মামলার রায় দিতে গিয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতা দখল অবৈধ করলেন এবং তিনি আবার অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বাতিল করলেন এবং তিনি আবার বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির আদেশ দিলেন এবং তিনি খায়রুল হক আবার গ্রেনেড হত্যা মামলায় তারেক রহমানকে সাজা দিলেন। তো প্রত্যেকটি রাজনৈতিক মামলা এগুলো কিন্তু প্রত্যেকটাই ওনার হাত দিয়ে। তো তাহলে অন্যান্য বিচারপতিরা কেন এই বিষয়গুলোতে আগ্রহ দেখালেন না? আপনার কাছে কি মনে হয় খায়রুল হক এই রাজনৈতিক বিষয়গুলোর মামলা রায় দিতে গিয়ে কোনোভাবে রাজনৈতিক সরকার দ্বারা প্রভাবিত হয়েছিলেন কিনা? এখানে একটা তথ্য গ্যাপ আছে। 21 আগস্টের গ্রেনেড হামলার মামলায় খায়রুল হক কোনোভাবে সম্পৃক্ত না। ওই মামলাটা রায় হয়েছিল নিচার কোর্ট থেকে, সাবঅর্ডিনেট কোর্ট থেকে। হাইকোর্ট ডিভিশনে আসার পরে এই মামলাটা রায় দিয়েছেন বিচারপতি AKM আসাদুজ্জামান এবং তার সঙ্গে অপর একজন বিচারপতি। ফলে 21 আগস্টের গ্রেনেড হামলায় ABM খায়রুল হক কখনো শুনানিও করেন নাই, উনি কোনো পার্টিও ছিলেন না। আর যেটা আপনি রিপিটেডলি আমাকে জানতে চেয়েছেন একজন লয়ার হিসাবে, আমার ক্লিয়ার করা উচিত, কারণ আপনার এই টেলিভিশন অসংখ্য মানুষ দেখে। 5ম সংশোধনীটাই বৈধ ছিল কিনা সেটাই কিন্তু মুন সিনেমা হলের মালিক প্রথম চ্যালেঞ্জ করছেন, যে
ব্যক্তি এই আইন করে আমার সিনেমা হলকে নিয়ে নিল, তারই তো আইন করার ক্ষমতা ছিল না, তিনিই তো অবৈধ ছিলেন, তিনি তো ইউজার বার ছিলেন। সেই আর্গুমেন্ট গুলো কিন্তু আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, one of the renowned lawyer UK as well as বাংলাদেশের মেইন আর্গুমেন্টটা কিন্তু তিনি করেছেন। সেই ক্ষেত্রে কিন্তু সরকার পক্ষে যারা ছিলেন তারা কিন্তু একবারও দেখাতে পারেন নাই যে যে ব্যক্তি নির্বাচিত না সে ক্ষমতা দখল করে বলতে পারবে যে আমি সামরিক আইন প্রশাসক, আমি রাষ্ট্রপতি, আমি ক্ষমতা দখল করলাম, আমাকে আপনারা বৈধ করে দেন, এটা তিনি পারবেন না। থার্ড হলো বঙ্গবন্ধু হত্যা মামলায় খায়রুল হক একক কোনো জাজমেন্ট দেননি, এখানে একটা ইনফরমেশন গ্যাপ আছে। জজ কোর্ট থেকে আসামিদের সাজা হলো, মৃত্যুদণ্ড হলো, হাইকোর্টে এসে ডেথ সেন্টেন্স কনফার্ম করতে হয় যে ফাঁসিটা বহাল থাকবে কি থাকবে না। বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন এবং বিচারপতি ABM খায়রুল হক দুইজনার বিশিষ্ট একটা বেঞ্চে এটা শুনানি হলো। বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন পরবর্তীতে চিফ জাস্টিস হয়েছিলেন, উনি কিছু আসামিদের খালাস দিলেন, কিছু আসামিদের সাজা বহাল করলেন। খায়রুল হক তার ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট দিয়ে বললেন যে না, এই মামলায় যে সাক্ষ্য প্রমাণ আছে তাতে কোনো আসামিকে খালাস দেওয়া যায় না। এই দ্বিধা বিভক্ত রায় হয়ে গেল। তখন প্রধান বিচারপতি ফজলুল করিম সাহেবকে তৃতীয় বিচারক হিসেবে বললেন যে দুইজনে তো দুই রায় দেশে, তুমি একা এটা শুনো। ফজলুল করিম সাহেব পরবর্তীতে প্রধান বিচারপতি হয়েছিলেন, তিনি রায়ের ভিতর থেকে দুজনাকে খালাস দিয়ে আরো অধিক সংখ্যককে মৃত্যুদণ্ড দিলেন। ফলে খায়রুল হকের জাজমেন্টেই যে ফাঁসির আসামিদের ফাঁসি হয়ে গেছে এটা ঠিক না। তারপর তারা অ্যাপিলেট ডিভিশনে গেলেন, অ্যাপিলেট ডিভিশনে শুনানি হলো, খান সাইফুর রহমান ছিলেন এবং সোবহান সাহেব তাদের লয়ার। জাজমেন্ট শেষ হয়ে যাওয়ার পর তারা রিভিউ করলেন, অ্যাপিলেট ডিভিশন যখন কনফার্ম করলেন সেই সময় কিন্তু খায়রুল হক অ্যাপিলেট ডিভিশনের চিফ জাস্টিস ছিলেন না। ফলে এই যে তাকে যে দুইটা জায়গায়, একটা 21 আগস্টের গ্রেনেড হামলা এবং অন্য একটাকে অভিযুক্ত করা হয়, এই দুইটার কংক্রিট ডিসিশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু খায়রুল হকের কোনো ভূমিকা এই ক্ষেত্রে ছিল না। আচ্ছা, এখন আপনাকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই। আপনাদের সময়ে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার মেয়াদ পূর্তির 81 দিন আগেই তাকে আপনারা এমন পরিস্থিতি তৈরি করেছিলেন তিনি দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন। তো আপনাদের মানে বাংলাদেশের ইতিহাসে এটিও আরেকটি নজিরবিহীন ঘটনা, যেমনটা আমরা দেখলাম যে আসামির কাঠগড়ায় সাবেক বিচারপতি ABM খায়রুল হক, আবার আপনাদের সময়ও একজন সাবেক প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল তার দায়িত্ব মেয়াদ পূর্তির আগেই। তানভীর, আপনি প্রফেশনাল জার্নালিজম থেকে আসছেন, স্টিল ইউ আর ওয়ার্কিং জার্নালিস্ট, আপনাকে একটু পিছনে নিতে চাই। সুপ্রিম কোর্টের বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন কেমাল উদ্দিন হোসেন। উনি এজলাসে বসে একটা মামলার শুনানি করতেছেন। এই সময়ে ওনার বেঞ্চ অফিসার এসে কাগজ ধরাই দিলেন, বলে স্যার এই কাগজটা একটু দেখেন। কি বলে, বিচারপতিদের বয়স কমিয়ে দিয়েছে, তাহলে তো আপনি এখন আর প্রধান বিচারপতি নাই। উনি কিন্তু এজলাস থেকে বেরিয়ে আসলেন। তারপরে উনি যদি না থাকেন, সেকেন্ড প্রধান বিচারপতি হবেন বিচারপতি KM সোবহানকে পরের দিনই একটা নোটিশ দিয়ে বলা হলো যে তোমাকে অ্যাম্বাসেডর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে বিচার বিভাগের মাথা মুড়িয়ে দেওয়া সর্বপ্রথম ঘটে গেল কিন্তু SK সিনহার পূর্বে। এখন SK সিনহার কেসটাকে আমি ডিটেলসে যাব না আমাদের সময়ের সংক্ষিপ্ততায়, আমি শুধু এইখানে যেতে চাই। জাস্টিস SK সিনহাকে নিয়ে যখন অনেক আলোচনা, অনেক বিতর্ক শুরু হলো, তখন তার কলিগ জাজরা সবাই, একজন বাদেও না, সবাই মিলে বললেন ওনার বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, আমাদের কাছে যে তথ্যপাত্র আছে, আমরা ওনার সঙ্গে এজলাসে আর বসবো না। এইটা যখন বিচারপতি MA